গল্প আহনাব চৌধুরী সিজন ২ পর্ব ১ লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। বৃষ্টিতে অর্ধভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে অর্ষা। দৃষ্টি তার আকাশের দিকে, দুহাত ভর্তি বৃষ্টির পানি। মনের ভেতর কেমন জানি অস্থিরতা কাজ করছে। কেন এমন হচ্ছে কে জানে। আহনাব অফিসে জয়েন করার পর থেকেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। বাড়িতে এসেও অফিসের কাজ করে মাঝে মাঝে। সেই সময়টুকু অর্ষা নিজের মতো করে থাকে। মনের অশান্তির কথা কাউকেই বলতে পারে না, আহনাবকেও না। শুনতে খারাপ লাগলেও সত্য যে অর্ষা এখনও রিহানকে বলতে পারেনি। সহজ নয় সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার, ভুলে থাকার। কিন্তু চাইলেই কি সম্ভব এত সহজে সব ভুলে যাওয়া? এত এত স্মৃতি, মুহূর্ত, সবাই কি মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? হয়তো সম্ভব কিছু মানুষের জন্য, ওইসব মানুষদের জন্যই যারা অবলীলায় মানুষকে ঠকাতে পারে, প্রতিনিয়ত ঠকিয়ে যায়, প্রতারণা করে। সেই সব মানুষ বোধহয় চাইলেই পারে যে কোনো মানুষ কিংবা স্মৃতি সময়গুলোকে এক তরিতেই ভুলে যেতে। বিছানার উপর ফোন বাজছে। রিংটোন শুনে ওড়নায় হাত মুছে রুমে চলে এলো অর্ষা। শম্পা ফোন করেছে। কল রিসিভ করার পর শম্পা ব্যস্ত কণ্ঠে বলল, কিরে, তুই আজ ক্লাসে আসলি না কেন? এই বৃষ্টির মধ্যে ক্লাসে যাব? কাল রাতে তো এটা বলিসনি যে বৃষ্টি হলে আসবি না। বৃষ্টি দেখেও যাওয়ার আগে আমাকে একবার জানাবি না তুই? না বলেই চলে গেলি কেন? ওরে আমার প্রিন্সেস রে, সব কিছুই তোমায় বলে কই করতে হবে? শোন, 20 মিনিট সময় দিলাম, জলদি রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসবি। কোনো এক্সকিউজ আমি শুনবো না, রাখছি। বলেই কল কেটে দিল শম্পা। অর্ষা ধুনামোনায় পড়ে গেছে যে কি করবে। পরবর্তীতে সে মনকে মানালো যে সে যাবে। এভাবে ঘরে বসে বোরিং হওয়ার চেয়ে ক্লাস করলে, শম্পার সাথে সময় কাটালে হয়তো ভালো লাগবে। সে রেডি হয়ে ক্লাসে যাওয়ার পূর্বেই শাশুড়িকে বলার সাথে সাথে আহনাবকে একটা টেক্সট করে জানিয়ে দিল। কোথাও গেলে সে সব সময় আহনাবকে আপডেট দিয়ে রাখে। এতে মানুষটা নিশ্চিন্ত থাকে। বৃষ্টি তেমন না থাকলেও সাজেদা বেগম জোর করেই অর্ষার হাতে ছাতা গুঁজে দিলেন। বাড়ির সামনে থেকে অর্ষা রিক্সা নিয়েছে। বাস স্টপেজ গিয়ে সে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির দিনেও যে সে বাসে এত ভিড় থাকতে পারে ধারণা ছিল না অর্ষার। তাই একটু বেশি ভাড়া দিয়ে হলেও সে সিএনজিতে যাবে বলে ঠিক করলো। হাত বাড়িয়ে বেশ কয়েকটা সিএনজি থামিয়েও দামে মেলেনি বলে সেগুলো ছেড়ে দিতে হয়েছে। ছাতা মাথায় সে অন্য সিএনজির অপেক্ষা করতে লাগলো। একটা সিএনজি আসতেই দেখে সে কিছুটা এগিয়ে গেল। সিএনজি সে তার সামনেই থামলো। মামা, কলেজ গেট। এইটুকু বলে থেমে গেল অর্ষা। সিএনজি থেকে মাস্ক, সানগ্লাস পরা এক যুবককে বেরিয়ে আসতে দেখে সে দমে গেল। তাকে আর কারো চেনার ক্ষমতা না থাকলেও অর্ষা খুব ভালো করে চিনতে পেরেছে এই মানুষটার সব কিছু। সে তার পরিচিত। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করছে, অস্বস্তিবোধ লাগছে। সে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিন্তু আশাহতের বিষয়, রিহান যেন অর্ষাকে চিনতেই পারেনি, এমনভাবে চলে গেল। অর্ষা তাচ্ছিল্য করে হাসল। চোখের কোটরে তার পানি চিকচিক করছিল। রিহানকে দেখে তার মনে হলো আসলে রিহান নয়, যেন সে রিহানের সাথে চিট করেছে। নতুবা এমন আচরণ করে কি করে কেউ? কই যাইবেন আপা? ড্রাইভারের প্রশ্নে নিজেকে সামলানোর চেষ্টা করলো অর্ষা। ধরে আসা গলায় বলল, কলেজ গেট যাবেন? জামু। 300 টাকা ভাড়া। রেগুলার ভাড়া 150 টাকা। বৃষ্টির জন্য খুব বেশি হলে 50 টাকা বেশি নেওয়ার কথা। অন্য সময় হলে হয়তো অর্ষা বার্গেটিং করতো, নতুবা অন্য সিএনজিতে যেত। কিন্তু এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার শক্তি নেই, বার্গেনিং করার মতো কোনো মানসিকতা নেই। সে 300 টাকাতেই যেতে রাজি হয়ে গেল। সিএনজিতে উঠে কোনো মতেই সে নিজের কান্না আটকে রাখতে পারল না। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? এই মানুষটার সাথে সে কতটা পথ একসাথে হেঁটেছে, হাতে হাত রেখেছে, আর আজ সেই মানুষটাই এমন একটা ভান ধরল যেন সে অর্ষাকে চেনেই না। আজ সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে অর্ষা। কি বলবে জলদি বলো?
আহনাবের ব্যস্ততা দেখে অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো সুপ্তি। অনেক অনুনয় বিনয় করে আহনাবকে দেখা করার জন্য রাজি করেছে সে। রেস্টুরেন্টে আসতে না আসতেই চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ছে আহনাব। সুপ্তি ব্যঙ্গ করে বলল, এত অস্থির হয়ে আছো কেন? যাওয়ার জন্য? বউকে খুব মিস করছো? বউকে মিস করার কি আছে? বউ কি আমার থেকে দূরে থাকে নাকি? ও আমার সাথে থাকে, বুকে থাকে। খুব ভালোবাসা দেখছি ওর জন্য। বোকার মতো কথা বলছো কেন? বউকে ভালোবাসবো না তো কি পরনারীকে ভালোবাসবো? তোমার সাথে দেখা করতে আসাটাও তো আমার ঠিক হয়নি। আমি বলার আগে অর্ষা জানতে পারলে কষ্ট পাবে। দেখা করতে এসেছি সব কিছু একেবারে মিটমাট করার জন্য। আগে তুমি বলো যে তুমি কি চাও, তোমার সমস্যাটা কি? শক্তি মৌনতা কাটিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকেই চাই। আহনাব ধমক দিয়ে বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। দেখা করতে এসেছি বলে কি ভেবেছ আমি সম্পর্ক ঠিক করতে এসেছি? লিসেন শক্তি, একটা কথা ক্লিয়ার করে ঢুকিয়ে নাও যে আমি এখন ম্যারিড। যখন আনম্যারিড ছিলাম তখন তো আমি তোমাকে গ্রহণ করিনি। তাহলে এখন তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে গ্রহণ করব? আমার বউ রেখে তোমার মতো একটা প্রতারককে আমি গ্রহণ করব? এটা ভাবো কি করে? সুপ্তি চুপ করে আছে। আহনাব বলল, তুমি যা করেছো এর কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার জীবনে আসার দ্বিতীয় কোনো সুযোগ কখনোই দেব না। আমি অর্ষাকে ভালোবাসি। দয়া করে তোমার অশুভ ছায়া আমাদের বিবাহিত জীবনে ফেলো না। তুমি তোমার মতো করে থাকো। তুমি আমাকে রেখে যেই ছেলের সাথে হ্যাপি ছিলে ওই ছেলের সাথে থাকো। দোয়া রইল তোমাদের জন্য। নিজের কথাগুলো শেষ করে আহনাব রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে দেখে অর্ষার টেক্সট। সে সময় দেখলো এতক্ষণে বোধ হয় অর্ষার ক্লাসও শেষ। না হলে সমস্যা নেই, একদিন না হয় কম ক্লাস করবে। সে অর্ষার নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ করলো না অর্ষা। তাই নিজেই সোজা সে কলেজের সামনে চলে গেল। শম্পার সাথে ক্লাসে বসে থাকলেও কথা হয়েছে ওদের আউট টপিক নিয়ে। আজকের ঘটনা অর্ষা সম্পর্কে সব বলেছে। সব শুনে বরাবরের মতোই যার পরনে বিরক্ত হয়েছে শম্পা, সেই সাথে রিহানের উপর সে বেশ রাগান্বিত। দুজনে একসাথে ক্লাস থেকে বের হওয়ার সময় শম্পা বলল, ভাই তুই ওই লোকের কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতো। ভুলে যা যে রিহান নামে তোর জীবনে কখনো কেউ ছিল। ধরে নে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তোর জীবনে। চাইলেই কি সব ভুলে যাওয়া যায়? অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ক্ষত ঠিক হয়ে যায়। সেই ক্ষত বয়ে বেড়ানো তো আমাদের কাম্য নয়। হ্যাঁ সময় লাগে, কিন্তু কি অদ্ভুত দেখ, এতদিনের পরিচিত একটা মানুষ এক মুহূর্তে কেমন অপরিচিত হয়ে গেল। অদ্ভুত না বল? আমি জানি না, সহ্য হচ্ছে না। আর শোন অর্ষা, তুই যা বলিস না কেন সে কখনোই তোকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এভাবে ছেড়ে যেতে পারতো না, ঠকাতে পারতো না। এতদিন পর দেখা হওয়ার পরও অচেনার মতো আচরণ করতে পারতো না। সত্যিই ভালোবাসেনি, একদিনের জন্য নয়, সবটাই অভিনয় ছিল। শম্পা চুপ করে রইল, বড় শ্বাস নিয়ে বলল, ধরে নে তাই। তবু তুই এই পেছুটান থেকে বেরিয়ে আয়, আহনাব ভাইয়াকে নিয়ে ভাব। এবার দুজনের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। আর ভাবনা, আমি তাকে বুঝিই না। বোঝার চেষ্টা করেছিস নাকি? নাকি রিহান ভাইয়ার জন্য সবার প্রতি থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিস? এমনটা যদি হয়ও সেটা কি খুব বেশি অস্বাভাবিক হবে শম্পা? না হবে না, কিন্তু তোকেও একটা কথা মাথায় রাখতে হবে যে আহনাব ভাইয়া কিন্তু তোর প্রেমিক নয়, স্বামী। কি সুন্দর পবিত্র একটা বন্ধন। তুই তাকে সময় দে, এই সম্পর্কটাকে সময় দে, কাছে আসার সুযোগ দে। দূরত্ব কী করে গুরুত্ব বোঝাবে বল? তাকে বুঝতে হলেও কাছে আসতে হবে, সময় সুযোগ দিতে হবে। তোর কি মনে হয় সে আমাকে ভালোবাসে? শম্পা হাঁটতে হাঁটতে থেমে গেল, মুচকি হেসে বলল, ভালোবাসে, আর হয়তো খুব বেশি। অর্ষা হঠাৎ করে শম্পার হাসির কারণ বুঝতে পারল না। সে ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকে দেখল আহনাব গেটের বাইরে দাঁড়িয়ে আছে।
বলা বাহুল্য যে ভীষণ অবাক হয়েছে সে। শম্পা হেসে বলল, এরপরও বলবি ভালোবাসে না? অর্ষা কিছু বলল না। আহনাপ ওদের থেকেই দূরে থেকে হাত নাড়ালো। শম্পা অর্ষার হাত ধরে আহনাপের কাছে নিয়ে গেল। পিঞ্চ মেরে বলল, কি ব্যাপার ভাইয়া? বউয়ের কথা কি খুব বেশি মনে পড়ছিল? আহনাপ কিছুটা লজ্জা পেরিয়ে গেল। প্রসঙ্গ এড়িয়ে বলল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আমার বান্ধবীকেও ভালো রাখতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। আহনাব মুখে কিছু বলল না, মৃদু হেসে অর্ষার দিকে তাকালো একবার। শম্পা বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। আচ্ছা আপু, সাবধানে যাবেন, সময় করে আসবেন একদিন আমাদের বাসায়। ইনশাল্লাহ ভাইয়া, আসবো। দোস্ত গেলাম। অর্ষাও মৃদু হেসে বলল, সাবধানে যাবি, আল্লাহ হাফেজ। শম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আহনাব একটা সিএনজি নিল। সিএনজিতে উঠে অর্ষা জিজ্ঞেস করলো, অফিসে তো তাড়াতাড়ি ছুটি হলো আজ? আহনাব অর্ষার এক হাত চেপে ধরে বলল, সরি। অর্ষা ব্রুকুচকে বলল, মানে সরি কেন? তোমাকে না জানিয়ে শক্তির সাথে আজ দেখা করেছি। দেখা করতাম না, ওর কারণে আমি বিরক্ত হয়ে আসি। বিয়ের খবর জানার পর থেকেই বিরক্ত করছে, তাই আজ সব মিটমাট করলাম। তো এখানে সরি বলার কি আছে? আছে। কথাটা দেখা করার আগেই তোমাকে বলা উচিত ছিল, কারণ তুমি আমার বউ। আমি প্রাক্তনের সাথে দেখা করব এটা জেনে তোমার ভালো লাগার কথা না, তাহলে এখন কেন জানালেন? কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিছু যায় আসে না, কিন্তু মা এবং তুমি এই দুইজনারই আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না। অর্ষা আর বলার মতো কিছু খুঁজে পেল না, চুপ করে রইল। মাঝে মাঝে তার মনে হয় যে সে আহনাবকে বুঝতেই পারে না। আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করলো, রাগ করেছো? অর্ষা দৃষ্টিনত করে বসে আছে, দুদিকে মাথা নত করে বলল, না। ব্যথা করছে। আহনাব অস্থির হয়ে বলল, ব্যথা করছে মানে? ব্যথা পেলে কি করে? আমায় আগে বলনি কেন? কোথায় ব্যথা পেয়েছো দেখি? অর্ষা প্রিয়মান কণ্ঠে বলল, বুকে। মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি, অস্থির লাগছে ভীষণ। আহনাব হেসে ফেলল। এক হাতে অর্ষাকে জোরে দূরে কানে ফিসফিস করে বলল, তুমি চাইলে বাসায় ফিরে পূর্ণতা দিতে পারি। ভালোবাসেন? ভালোবাসেন ভীষণ। কতটা? যতটা পানিবিহীন জীবন। যদি না থাকি কোথায় যাবে? আমি তো তোমাকে কোথাও যেতে দেব না, কখনো না। এই যে তোমার হাত ধরেছি, তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? না, সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ড জানুক আমি অহংকারী, ইগোস্টিক। শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমি জানবে আহনাব চৌধুরী কতটা উতলা, উন্মাদ, বেহায়া তোমার জন্য। তুমি চাইলেও আমি তোমার যেতে দেব না। প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব, তবুও তোমার আমার হয়ে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। অর্ষার গাল ধরে আসছে, কথা বলতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। আহনাব অর্ষার গায়ে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি জান। অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। গতকাল রাত থেকেই শরীর হালকা গরম ছিল। বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এখন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন সে সকাল ঘুম থেকে উঠে, তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি। আহনাব ডেকে ঘুম নষ্ট করেনি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে। সকালের সময় গড়িয়ে যখন 10টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহলবশত অর্ষাকে ডাকতে আসেন। এতবেলা অবধি এখনও এই বাড়িতে মেয়েটা ঘুমোয়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘরে ঘুমোচ্ছে এবং ঘুমের ঘরে কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা। অর্ষার জবাবের পূর্বেই শরীরে হাত রেখে আটকে উঠলেন তিনি। কপালে গলায় হাত রেখে যার পরনে অবাক হলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে ডেকে বললেন, অর্ষা, এত জ্বর কেন শরীরে?
ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা। কাঁপান্বিত স্বরে বলল, আমার ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাপও তো কিছু বলল না। উনি জানতো না জ্বর বেড়েছে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ঔষধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ঝটপট বানিয়ে নিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি। 2 লোকমা খাবার তুলে ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড় গড় করে বমি করতে লাগলো। শরীর দুর্বল হয়ে গেছে প্রচণ্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই। এরপর শুয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন। আলোতে মাথা ব্যথা বাড়ে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আহনাবকে ফোন করে অবশ্য কিছু জানায়নি। এতে করে আবার আহনাব সারাদিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথা ভাবতে হয়। আহনাব অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটিক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন। সময়মতো খাবার ঔষধ সব খাইয়ে দিয়েছেন, জলপট্টি দিয়ে দিয়েছেন। বিকেলের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আহনাবের ছুটি হয়েছে 5টায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা পার হয়েছে। প্রতিদিন এই সময় কলিং বেল বাজলে অর্ষা নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে, তবে মুখে কিছু বলল না। ভেতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞেস করলো, মা কোথায় আব্বু? তোর রুমেই আছে বললেন আতিক চৌধুরী। বউ শ্বশুর হয়তো গল্প করছে ভেবে আহনাপার কিছু জিজ্ঞেস করলো না। চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখলো অর্ষা সাজেদা বেগম জড়িয়ে ধরে বুকের মাঝে জড়সড়ো হয়ে ঘুমিয়ে আছে। সাজেদা বেগমে এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি না দৃশ্যটা দেখেই আহনাপের ক্লান্ত পরিশ্রান্ত মন ও শরীর দুটোই শীতল হয়ে গেছে। আনমনে মুচকি হাসলো সে। অফিসের ব্যাগ টেবিলের উপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙল না কারোর। কয়েক সেকেন্ড তাকিয়ে দেখে সে নিজেই ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে। আহনাব তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে মুছছিল। মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসলো সে। সাজেদা বেগম জিজ্ঞেস করলেন, কখন এসেছিস? একটু আগেই। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ি এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না তাই। মজা নিস না। মেয়েটা কত অসুস্থ জানিস? আহনাব বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে কি হয়েছে? সকালে এসে দেখে জ্বরে শরীর পড়ে যাচ্ছে। তুই একটু খেয়াল রাখবি না? কি বলো, রাতে তো এমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে, আমায় ফোন করনি কেন? তুই চিন্তা করবি তাই। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনো খাবার খেতে পারছে না। একে তো জ্বরের মুখ, তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে। এখন জ্বর কেমন? কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনও। আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজদা বেগম চলে যাওয়ার পর আহনাব গিয়ে পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা, এই অর্ষা। অর্ষা ঘুমের ঘুরে তাকালো। আহনাব গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আহনাব অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আমায় বলনি কেন বলো তো? আমি বুঝিনি এমন হবে। আহনাব অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো কিছু বোঝো না, বাচ্চা বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না। বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল। আহনাব ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করলো, কিন্তু ততক্ষণে অর্ষা আহনাবের গায়ে গড় গড় করে বমি করে দিয়েছে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।